এটা কেবল হাসিনার ফেরা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। যে পরিকল্পনার অংশে রয়েছে, পরিকল্পনাকারীদের মধ্যে আছে আমেরিকা এবং ভারত এবং পরোক্ষে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের এই পরিকল্পনা কেন? কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভূ রাজনৈতিক বোঝাপড়ায় হাসিনাকেই দিল্লি স্থিতিশীলতার প্রতীক মনে করে। তবে এই প্রত্যাবর্তন হবে অনেক বেশি সতর্কতার সঙ্গে, যেখানে থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আঞ্চলিক শক্তিগুলোর সমন্বিত একটা কার্যক্রম রূপরেখা। এশিয়ার ভূ রাজনীতিতে এখন এক নতুন ঘূর্ণাবর্ত। একদিকে বাংলাদেশের ক্ষমতার অলিন্দে পালা বদলের অস্থিরতা, অন্যদিকে দিল্লির সাউথ ব্লকের করিডোরে চলছে গভীর ম্যারাথন বৈঠক। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর ভারত সফর কি তবে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে চলেছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে রুবিওর আলাদা আলাদা বৈঠকের পর থেকে একটা জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি তবে সত্যি ফিরছেন দেশে, নাকি বঙ্গোপসাগরের নীল জলরাশি সাক্ষী হতে চলেছে এক নতুন কোন রাজনীতির? দিল্লি ওয়াশিংটন বৈঠকে কি বার্তা দিল ভারত, সেটা প্রথমে দেখা যাক। মার্কো রুবিওর সঙ্গে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের নির্যাস এখন কূটনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত যে বাংলাদেশে তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে ভীষণ রকমের উদ্বিগ্ন সেটা স্পষ্ট। দিল্লির পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি মার্কো রুবিওকে সরাসরি জানানো হয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার যে পথে হাঁটছে তা ভারত এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপদের কারণ হয়ে উঠছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দিল্লির অস্বস্তির কারণ হয়ে উঠেছে। সাধারণ অস্বস্তি নয়, রীতিমতো অস্বস্তি। এর পাশাপাশি বাংলাদেশে সেই শেখ হাসিনার 2024-এর 5ই আগস্টে পতনের পর থেকে যে জঙ্গি কর্মকাণ্ড, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা শুরু হয়েছিল মোহাম্মদ ইউনূসের আনুকূল্যে, সেই তৎপরতা তারেক রহমানের আসার সময় একটু কমেছিল, কিন্তু এখন আবার সেটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার বড় কারণ তারেক রহমান ও তার পূর্বসূরি মোহাম্মদ ইউনূসের মতো পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করার সেই জায়গাতে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে গত কয়েক মাসে জঙ্গি কর্মকাণ্ড, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা যে উদ্বেগজনকভাবে বেড়ে উঠেছে এবং ভারত যেটা কোনোভাবেই মেনে নেবে না, তার অকাঠ্য তথ্য প্রমাণ ভারতের পক্ষ থেকে মার্কো রুবিওর কাছে তুলে ধরা হয়েছে। ভারত স্পষ্ট করেছে, প্রতিবেশী দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো দেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তির উত্থান দিল্লি আর নীরব দর্শকের মতো মেনে নেবে না। এর ফলে, এবং এটা শুধু জানানো নয়, কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী ভারত এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দুটি নির্দিষ্ট প্রস্তাব বা অপশন রেখেছে। আইদার অর, হয় এটা নয় ওটা, যে কোনো একটা বেছে নিতে হবে। ওই মধ্যপন্থী বলে কিছু নেই। প্রথমত প্রথম অপশন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যা দেশটিতে গণতান্ত্রিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করবে। ভারতের বক্তব্য স্পষ্ট, 2024-এর জানুয়ারির নির্বাচন যেটা শেখ হাসিনা করেছিলেন, সেটা যদি বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল বলে যদি সেই নির্বাচন
মান্য না হয়, তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে হলো, সেটা কি করে গ্রহণযোগ্য হবে? সেটা হতে পারে না, কারণ দু রকমের নিয়ম কখনো গণতন্ত্রের মাপকাঠি হতে পারে না। ভারত মনে করে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা মৌলবাদী শক্তিকে মদদ দিচ্ছে। তারেক রহমানের ঘরে ফেরা এবং ভারত তার দিকে যে বন্ধুত্বের যে অলিভ ব্রাঞ্চ, তার কাছে ফুলের তোড়া তার কাছে পাঠিয়ে দিয়েছিল, তার বড় কারণ ছিল তারেক রহমান দেশে গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার করার চেষ্টাটা করবেন। সেটা তারেক রহমান করেননি, বরং তিনি প্রকারান্তরে মৌলবাদী শক্তিকে মদদ দিয়ে যাচ্ছেন। এই মদতটা আরো সম্ভব হচ্ছে, বেড়ে যাচ্ছে এই কারণে যে এখন দেশে শেখ হাসিনার রাজনৈতিক দলটি তার অনুপস্থিতি। এটা হচ্ছে প্রথম অপশন। তাহলে হলো শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে এবং যত শীঘ্র সম্ভব অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় অপশনটি হলো, যদি এই পথ রুদ্ধ হয়, তবে ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় নিজের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা মানে যেটা ভারত নিজের জন্য প্রয়োজন মনে করবে, নিজের স্বার্থ রক্ষার জন্য ভারত সেইটা করবে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারত কঠোর পদক্ষেপ নিতে পিছুপা হবে না। এর সাথে আর একটা জিনিসও বলার প্রয়োজন আছে, সেটা হলো পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতা ব্যানার্জি সরকারের বিপুল পরাজয় এবং বিজেপির বিপুল জয়লাভ, এবং এই জয়ের পর থেকে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেভাবে তাদেরকে সঙ্গত দিয়ে তাদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছিল মমতা ব্যানার্জির সরকার, সেই ব্যবস্থাটা এবার ধূলিসাৎ হবে। পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে এরপরেই আসছে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। অর্থাৎ কারা অনুপ্রবেশকারী তাদেরকে ডিটেকশন, তাদের নাম ভারতের যে কোনো রেজিস্টার থেকে সব জায়গা থেকে কেটে দেয়া এবং তারপরে তাকে ডিপোর্ট করে দেয়া। শুভেন্দু অধিকারী আরো বলেছে, এই ডিপোর্টেশন আইন, আদালত, কোর্ট মারফত হবে না। তারা কোর্টে যাবে, তাদের জেলখানায় রাখা হবে, তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষকে খেতে দেয়া হবে। এইভাবে চলবে না। ভারতের পশ্চিমবঙ্গের ট্যাক্স পেয়ারের টাকায় তাদেরকে জামাই আদরে রাখা চলবে না। সুতরাং কি, সেটা হচ্ছে ধরো, পুশব্যাক করো। যদি বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ যদি রাজি না হয় তাদের নিতে, তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে ভারত। রুবিও কি এই প্রস্তাবে রাজি হয়েছেন? কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, আমেরিকা প্রথম বিকল্পটির পক্ষে অবস্থান নিয়েছে এবং মোটামুটি দৃঢ় অবস্থান নিয়েছে। শুধু অবস্থান মানে ভারতের প্রস্তাবকে সমর্থন করা, আর দৃঢ় অবস্থান মানে হচ্ছে ভারত এই প্রস্তাবের পক্ষে, অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপার এবং নির্বাচন শীঘ্র অনুষ্ঠানের ব্যাপার। এই দুটো জিনিস করার পক্ষে ভারত যদি কোনো দৃঢ় অবস্থান নেয়, আমেরিকা তাকে সমর্থন দেবে। ওয়াশিংটন বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য রুখতে হলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পুরনো রাজনৈতিক ভারসাম্য, যে ভারসাম্য শেখ হাসিনার আমলে ছিল, সেই ভারসাম্য ফেরানোই মার্কিন স্বার্থের জন্য বেশি অনুকূল। কি ভারসাম্য ছিল শেখ হাসিনার আমলে? ভারতের সাথে শেখ হাসিনার যত বাণিজ্য হতো, রপ্তানি আমদানি যা হতো, তার 3 গুণ আমদানি বাংলাদেশ করে চীন থেকে। অর্থাৎ চীনের সাথে তাদের আর্থিক সংযোগ খুব দৃঢ় ছিল। ভারতের সাথে সম্পর্ক ছিল তাদের দৃঢ় ছিল কোনটা? তাদের ভূ রাজনৈতিক সম্পর্ক। সুতরাং সেই সম্পর্কে ফিরে যাওয়াটা হচ্ছে মার্কিন স্বার্থ এবং ভারতীয় স্বার্থের জন্য বেশি অনুকূল, এবং
এটা বাংলাদেশের জন্যও বেশি, বাংলাদেশের স্বার্থেরও অনুকূল। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তাহলে এই অপশন যখন গৃহীত হচ্ছে, তখন আসছে প্রশ্ন, শেখ হাসিনা নিজে কি ফিরবেন? আমি গতকাল একটি ভিডিও করেছি, সেখানে বলেছি যে শেখ হাসিনা নিজেই বলছেন আমি এবার দেশে ফিরতে চাই। ভারতের চাপে নয়, আমেরিকার চাপে নয়, অন্য কারোর স্বার্থে নয়। তিনি বলছেন বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাকে দেশে ফিরতে হবে। গত কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে বাক বদল করেছে, তাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা এখন আর পর্দার আড়ালে নেই। শোনা যাচ্ছে সমস্ত সমীকরণ যদি ঠিকঠাক মতো এগোয়, এবং সেটা এগোবার সম্ভাবনাই বেশি, তবে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে বাংলাদেশে এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে পারে, যে কথাটা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি। এটা কেবল হাসিনার ফেরা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যে পরিকল্পনার অংশে রয়েছে, পরিকল্পনাকারীদের মধ্যে আছে আমেরিকা এবং ভারত, এবং পরোক্ষে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের এই পরিকল্পনা কেন? কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভূ রাজনৈতিক বোঝাপড়ায় হাসিনাকেই দিল্লি স্থিতিশীলতার প্রতীক মনে করে। তবে এই প্রত্যাবর্তন হবে অনেক বেশি সতর্কতার সঙ্গে, যেখানে থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আঞ্চলিক শক্তিগুলোর সমন্বিত একটা কার্যক্রম রূপরেখা। শেষ করি আলোচনা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাংলাদেশের বিরোধী গোষ্ঠীগুলো এবং চীন, পাকিস্তান তাদের আপত্তি উপেক্ষা করে ভারত ও আমেরিকার এই যৌথ কৌশল কতটা সফল হবে সেটা সময় বলে দেবে। তবে যা স্পষ্ট মনে হয়, ভারতের ভূমিকা, আমেরিকার ভূমিকা, তার সাথে সেটা দেখেই মনে হয় এই কৌশল, যৌথ কৌশল সফল হবে। রাজনীতির খেলায় অঙ্ক যত দ্রুত মেলানো হয়, বাস্তবে তার প্রয়োগ কিন্তু ততটাই জটিল হয়ে উঠতে পারে, সম্ভাবনা থাকে। তবে একটা বিষয় নিশ্চিত, মার্কো রুবিওর ভারত সফর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ক্লক টাইমার সেট করে দিয়েছে। আগামী 4-5 মাস পরে হবে বাংলাদেশের, আগামী 4-5টি মাস এটা হবে বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিকাল। দিল্লির নিরাপত্তা উদ্বেগ, ওয়াশিংটনের গণতান্ত্রিক অগ্রাধিকার এবং ভারত মহাসাগর বঙ্গোপসাগরে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ, এই সব কিছুর সমন্বয়ে বাংলাদেশ কি তবে আবার পুরনো পথে ফিরবে, নাকি দক্ষিণ এশিয়ায় জন্ম দেবে এক নতুন সংকটের? এই উত্তর দেবে আগামী দিনগুলো। ডলারের সামনে রুপি বারবার রেকর্ড লো, মানে একদম নিচে চলে যাচ্ছে। বিরোধীরা বলছে ভারতের অর্থনীতি ভেঙে পড়ছে, কিন্তু সত্যি কি তাই? অঙ্কটা কি এতটাই সোজা? আজকের ভিডিওতে আমরা দেখব রুপির পতন কি কেবল বিপদ, নাকি এর ভেতরেও আছে অর্থনীতির অন্য এক হিসাব। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়ের উত্তর খুঁজব, যেটা এখন ভারত জুড়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির দাম কমছে, নতুন নতুন রেকর্ড লো তৈরি হচ্ছে, আর বিরোধীরা বলছে এটা অর্থনীতি, মানে ভারতের অর্থনীতি ভেঙে পড়ার লক্ষণ। কিন্তু সত্যি কি তাই? রুপি দুর্বল মানে কি অর্থনীতির শেষ, নাকি গল্পটা আসলে এর চেয়ে অনেক বেশি জটিল? চলুন একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। মুদ্রার দাম কমা মানে সবসময় অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে এমন নয়, কারণ একটি দেশের অর্থনীতির স্বাস্থ্য শুধু তার মুদ্রার দামে মাপা যায় না। সেখানে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, আমদানি রপ্তানি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব কিছু একসঙ্গে দেখতে হয়। তবে এটাও সত্যি, মুদ্রা যদি দ্রুত দুর্বল হতে থাকে,
যেটা ভারতে এই মুহূর্তে হচ্ছে, তাহলে সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, রুপি কেন দুর্বল হচ্ছে? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। এক নম্বরে আছে শক্তিশালী ডলার। যখন বিশ্ব জুড়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ছুটে যায়, তখন ডলারের চাহিদা বাড়ে আর উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোর উপরে চাপ পড়ে, কারণ সেই সব দেশ থেকে যারা বিনিয়োগকারী তারা ডলার তুলে নিয়ে গিয়ে আমেরিকায় রেখে দেয়। দুই নম্বরে আছে তেলের দাম। ভারত জ্বালানি আমদানির ওপর খুবই নির্ভরশীল, তাই অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতকে বেশি ডলার খরচ করতে হয়, আর তাতেই রুপির ওপর চাপ পড়ে যায়। তিন নম্বরে আছে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া। বিদেশি ফান্ড যদি ভারতীয় শেয়ার বা বন্ড বাজার থেকে টাকা তুলে নেয়, তাহলে তারা রুপি বিক্রি করে ডলার কিনে বের হয়, ফলে রুপির দাম আরো নেমে যায়, রুপি দুর্বল হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এপ্রিল 2025-এ $1 গড় দাম ছিল প্রায় 85 রুপি 58 পয়সা, আর এপ্রিল 2026-এ সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 93.48 রুপি। অর্থাৎ এক বছরের মধ্যে রুপি প্রায় 9% বেশি দুর্বল হয়েছে। এই সংখ্যা দেখাচ্ছে সমস্যাটা বাস্তব, এটা শুধু রাজনৈতিক বয়ানবাজি বা স্লোগান নয়। কিন্তু এখানেও বিরোধীদের কথার সঙ্গে বাস্তবতার একটা পার্থক্য আছে। রুপি দুর্বল হওয়া অবশ্যই চিন্তার বিষয়, কিন্তু তা থেকে সরাসরি ভারতের অর্থনীতি ভেঙে পড়ছে এটা বলাটা খুব সরলীকৃত ব্যাখ্যা। ইকোনমিস্টরা তারা এই রকম ব্যাখ্যা তখনই দেবেন যখন তারা কোনো রাজনীতি করতে নামবে, কারণ একই সময় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ভারতকে এখনো বিশ্বের দ্রুততম বর্ধনশীল, মানে সব থেকে বেশি দ্রুত বেড়ে যাওয়া অর্থনীতির বড় অর্থনীতির একটি দেশ বলে ধরা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর সব থেকে যে দেশগুলো যাদের অর্থনীতি বড়, তাদের মধ্যে ভারতের এই যে তাদের যে প্রবৃদ্ধি সেটা সবচেয়ে বেশি। অর্থাৎ মুদ্রায় চাপ আছে, কিন্তু সেটা পুরো অর্থনীতির শেষ কথা নয়। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়। রুপি দুর্বল হওয়ার এটা হলে কি তার কোনো সুফল আছে? মানে রুপির এই যে এখন যে দাম প্রায় 93 রুপিতে চলে এসছে, এটার ফলে কি তার কোনো সুফল আছে? আছে। ধরুন ভারতের কোনো কোম্পানি বিদেশে পণ্য বা সেবা, যেটাকে সার্ভিস সেক্টর, সেইটা বিক্রি করে, তারা ডলারে আয় করে। সেই ডলার দেশে এনে রুপিতে বদলালে সেই যে বিনিয়োগকারী, যে সেই ব্যবসায়ী, সে কিন্তু আগের তুলনায় বেশি রুপি পাবে। এর ফলে যারা এই সার্ভিস সেক্টর রপ্তানি করে তাদের কিছুটা সুবিধা, মানে অনেকটা সুবিধা পায়। বিশেষ করে আইটি সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস সেক্টর, কিছু উৎপাদনশীল খাত আছে, এবং ডলার আয়কারী কোম্পানিরা এতে স্বল্প মেয়াদে লাভবান হতে পারে। কিন্তু সমস্যা হলো ভারতের অর্থনীতি রপ্তানির উপরে দাঁড়িয়ে নেই। শুধু রপ্তানির উপরে দাঁড়িয়ে নেই, ভারতের অর্থনীতি দাঁড়িয়ে আছে রপ্তানির চেয়ে বেশি আমদানির উপরে। ভারত বিশাল পরিমাণ তেল, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, শিল্প, কাঁচামাল, এমনকি অনেক ইন্টারমিডিয়েট গুডস সেগুলো আমদানি করে। তাই রুপি দুর্বল হলে আমদানির খরচ বেড়ে যায়, আর আমদানির খরচ বাড়লে উৎপাদন খরচ বাড়ে, জ্বালানির চাপ বাড়ে, পরিবহন ব্যয় বাড়ে, শেষ পর্যন্ত বাজারের দামও বেড়ে যায়, আর সাধারণ মানুষকে ভুগতে হয়। মানে দুর্বল রুপি কিছু লোককে সুবিধা দেয় অবশ্যই, কিন্তু পুরো অর্থনীতির জন্য সেটা সবসময় সুখবর নয়। এটা সুখবর হচ্ছে চীনের পক্ষে, কারণ তাদের আমদানির থেকে তাদের রপ্তানি অনেক অনেক বেশি। সুতরাং রপ্তানি বেশি হলে তারা করবে কি, ডলার তাদের ঘরে থেকে যায়। এখন বড় প্রশ্ন, ভারতের ক্ষেত্রে এই পতন কি পৃথিবীর অন্য বড় অর্থনীতির
দেশগুলোর তুলনায় খুবই বিপজ্জনক? মানে এই বড় অর্থনীতির অন্য কোন দেশে কি হচ্ছে একটু দেখা যাক। কারণ একই সময় শুধু রুপি কিন্তু দুর্বল হয়েছে এমন নয়। ফ্রেড তার ডেটা বলছে এপ্রিল 2025 থেকে এপ্রিল 2026-এর মধ্যে জাপানের মুদ্রা ইয়েন, সেই ইয়েনও ডলারের তুলনায় 10% বেশি দুর্বল হয়েছে। অর্থাৎ রুপির ক্ষেত্রে কত হয়েছে? 9%। জাপানি ইয়েন 10%। অর্থাৎ রুপির পতন উদ্বেগজনক, কিন্তু একেবারে একক বা নজিরবিহীন নয়। তবে এটাও সত্যি একই সময়ে চীনা ইউয়ান মানে চীনের মুদ্রা আর ব্রিটিশ পাউন্ড তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো পারফর্ম করেছে। এবার প্রশ্ন আসে, মানে তারা তো দুর্বল হয়নি, বরং ডলারের তুলনায় তাদের মুদ্রার দাম, চীনের এবং ব্রিটিশ পাউন্ডের দাম আরো বেড়ে গেছে। এবার প্রশ্ন আসে, তাহলে চীন পারছে, যুক্তরাজ্য পারছে, ভারত কেন পারছে না? প্রথমে যুক্তরাজ্যের কথা বলি। অনেকেই মনে করেন ব্রিটেন বুঝি খুব কড়া হাতে পাউন্ডের দাম নিয়ন্ত্রণ করে। আসলে ব্যাপারটা একদমই তা নয়। ব্যাংক অফ ইংল্যান্ড, ব্রিটেনের যেটা রাজকীয় ব্যাংক, যেটা আমাদের এখানে রিজার্ভ ব্যাংক, ব্রিটেনের ব্যাংক অফ ইংল্যান্ড, সেই ব্যাংক অফ ইংল্যান্ড নিজেই বলছে পাউন্ডের বিনিময় হার নির্ভর করে বাজারের সাপ্লাই আর ডিমান্ডের উপর। তারা সরাসরি দৈনিক রেট ঠিক করে না। তাহলে প্রশ্ন ওঠে, পাউন্ড তাহলে শক্তিশালী থাকে কিভাবে? কারণ পাউন্ড হচ্ছে একটি গভীর পরিণত উচ্চ আস্থার আর্থিক ব্যবস্থার অংশ, অনেকটা ডলারের মতো। আর অনেক সময় পাউন্ড শক্তিশালী হওয়া মানে ব্রিটেন শক্তিশালী, এটা কিন্তু নয়। অনেক সময় ডলার দুর্বল হলেও পাউন্ড ওপরে উঠে যায়। আর চীনের কেসটা এবার দেখি। চীনের কেস একদম আলাদা। চীন মুক্ত বাজারে পুরোপুরি ছেড়ে দেয়া মুদ্রা ব্যবস্থা চালায় না, যেটা ভারতে চলে। তাদের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ ইন্ডিয়া বা পিবিওসি, পিপলস ব্যাংক অফ চায়না পিবিওসি, তারা প্রতিদিন একটা মিড পয়েন্ট ফিক্স করে দেয় মাঝামাঝি। ধরা যাক তারা বলল $1 সমান ধরা যাক 6 ইয়েন হবে। এই 6.2 কি 6.1 কি 6.3 এর মধ্যে ঘোরাফেরা করতে হবে। এই মাঝখানের সূচকটা চীনের সরকারি যে ব্যাংক সেটা ঠিক করে দেয়। ভারতের রিজার্ভ ব্যাংক এই ধরনের কোনো কাজ করে না। আর ইউএন সেই নির্দিষ্ট সূচকের সামান্য উপরে নিচে ওঠানামা করে। অর্থাৎ চীনের মুদ্রা ইউয়ান সরকারের কঠোর নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে আছে, সেই নিয়ম ভাঙার উপায় নেই। তার উপর চীনের ক্যাপিটাল মার্কেটের কন্ট্রোলও ভারতের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিদেশি পুঁজি আসা যাওয়ার উপর তাদের নিয়ন্ত্রণ অনেক বেশি। আর প্রয়োজন হলে তারা ওই মাঝখানের সূচকটাকে, মিড পয়েন্ট, সেটাকে শক্ত করে বাজারকে বার্তা দিয়ে দেয় যে ইউএনকে, আমাদের মুদ্রাকে অতিরিক্ত দুর্বল হতে দেয়া হবে না। এখন বোঝা দরকার ভারত কেন চীনের মডেল কপি করছে না। ভারত তো এরকম করতেই পারে, কিন্তু করতে পারে না। তার কারণ হচ্ছে ভারতের অর্থনৈতিক কাঠামোই আলাদা। ভারত তুলনামূলকভাবে বেশি খোলা আর্থিক ব্যবস্থায় চলে। বিদেশি বিনিয়োগ চায় ভারত, আবার একই সঙ্গে ইনফ্লেশন টার্গেটিংও বজায় রাখতে চায়। আরবিআই এর প্রধান লক্ষ্যগুলোর একটি হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, যেখানে 4% সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তার লক্ষ্য থাকে, আর 2 থেকে 6% টলারেন্স ব্যান্ড ধরা হয়। মানে 4-এর 2 নিচে 2 উপরে একটা টলারেন্স ব্যান্ড। এখন যদি আরবিআই শুধু রুপিকে স্বাভাবিক নয় কৃত্রিম ভাবে শক্ত রাখতে গিয়ে সব শক্তি খরচ করে দেয়, তারা যদি বিপুল পরিমাণ ডলার কেনে বা বিক্রি করে, তাহলে তাকে বিপুল ডলার বিক্রি করতে হবে, রিজার্ভে চাপ পড়বে, আর অন্য নীতিগত লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে। আরো একটা বড় পার্থক্য আছে ভারতের ক্ষেত্রে, সেটা হলো বাণিজ্যের কাঠামো। চীন হচ্ছে বিশাল রপ্তানির শক্তি। তাদের রপ্তানি আয় তাদের বেশি, আমদানি ব্যয় তাদের কম। 2025 সালে চীনের পণ্য রপ্তানি ছিল প্রায় $3.7 ট্রিলিয়ন। মানে ট্রিলিয়ন মানে 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন, তার মানে $3.7 ট্রিলিয়ন মানে তাদের রপ্তানি ছিল চীনের গত 2025 সালে
$3,700 বিলিয়ন, আর আমদানি ছিল সেই তুলনায় $2.58 ট্রিলিয়ন, মানে $2,580 বিলিয়ন। তাহলে তাদের বাণিজ্যের খবরটা কি দাঁড়ালো? বাণিজ্যে উদ্বৃত্ত দাঁড়ালো, মানে তারা যত খরচ করেছে তার থেকে তাদের আয় হয়েছে বেশি। এর পরিমাণ হচ্ছে 2025-এ এই উদ্বৃত্তের পরিমাণ ছিল $1,120 বিলিয়ন, মানে চীনের ঘরে এই পরিমাণ ডলার উদ্বৃত্ত ছিল সে বছর, মানে শুধু বাণিজ্য থেকে। অন্যদিকে এই একই সময়ে ভারতের রপ্তানি পণ্য ছিল প্রায় $437 বিলিয়ন, আর আমদানি ছিল প্রায় তার ডবলের কাছাকাছি $721 বিলিয়ন। মানে রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি। তার মানেটা কি দাঁড়ালো? বড় সড়ো ঘাটতি, বাণিজ্য ঘাটতি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যা ওই বছর ছিল প্রায় $284 বিলিয়ন। ভাবতে পারছেন? অর্থাৎ যত ডলার বিদেশ থেকে এসছে এই কাজে, তার থেকে বেশি ডলার মানে বাণিজ্য থেকে বেরিয়ে চলে গেল ভারতের। আর ভারতের পণ্য বাণিজ্যের এই বড় ঘাটতি ডলারকে রুপির তুলনায় আরো অনেক বেশি দামি করে তুলছে দিনের পর দিন। এই জায়গাটাই আসল। চীনের কারখানা বিশ্ব বাজারে ডলার কামায়, ভারতও রপ্তানি করে, বিশেষ করে সেবা খাতে শক্তিশালী ভারত, মানে সার্ভিস সেক্টরে, কিন্তু পণ্য খাতে আমদানির চাপ ভারতের বেশি। আর এর মধ্যে সব থেকে বেশি খেয়ে নিচ্ছে বিদেশ থেকে আমদানি করা তেল, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, কাঁচামাল, এই সব কিছুর জন্য ভারতের ডলার লাগে। তাই চীনের মতো মুদ্রাকে শক্তিশালী রাখা ভারতের জন্য কঠিন শুধু নয়, বর্তমান পরিস্থিতিতে সেটা অসম্ভব। ভারতের নেহেরু আমলের লাইসেন্স রাজ যদি নরসিমহা রাওয়ের সরকার এসে না ভাঙতেন, তাহলে যেটুকু উন্নতি আজকে দেখা যাচ্ছে ভারতে সেটাও হতো না। এখন সামনের দিনগুলোতে কি হতে পারে? রুপি আরো দুর্বল হতে পারে যদি তেলের দাম বাড়ে, পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি না থামে, অস্থিরতা যদি তীব্র হয়, বিদেশি বিনিয়োগ আরো বেরিয়ে যায়। বিদেশি বিনিয়োগ কেন বেরোচ্ছে? তার একটা বড় কারণ যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এর ফলে যারা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, যারা এখানে রাখতেন, বিনিয়োগ করতে আসতেন, তারা ডলার তুলে নিয়ে যাচ্ছেন, দেশে গিয়ে রাখছেন, কারণ সুদ পাবেন তারা বেশি। ফলে ডলার আরো শক্তিশালী হয়ে উঠছে। অন্যদিকে রুপি শক্তিশালী হতে পারে কিছুটা যদি তেলের দাম কমে, ডলার নরম হয়, আর ভারতের বাজারে যে বিদেশি মূলধন চলে যাচ্ছে সেগুলো চলে না গিয়ে যদি এখানে থেকে যায়, বা চলে যাওয়ারা যদি ফিরে আসে, তাহলে এটা হবে। তাহলে মুদ্রা রুপির দাম আবার বাড়বে। বাণিজ্য সমঝোতা, স্থিতিশীল মুদ্রাস্ফীতি, ভালো প্রবৃদ্ধি, এই সবও রুপিকে সাহায্য করবে তাদের অবস্থান শক্ত করার জন্য, যেটার জন্য তুমুল চেষ্টা করে যাচ্ছে মোদির ভারত। যদিও বৈশ্বিক নানান টানাপোড়েন সেই রাস্তায় বাধা সৃষ্টি করার ফলে সাফল্য ঠিক মতো আসছে না। বৈশ্বিক কারণ মানে একটা বড় কারণ তো আজকের ইরান যুদ্ধ। আজকে আরবের যে হরমুজ প্রণালী আপনারা সব জানছেন, দেখছেন, এর ফলেই ভারতে নানা রকম বৈশ্বিক বাধা তৈরি হচ্ছে। তবে আজ না হোক কাল সাফল্য আসতে বাধ্য। তাহলে শেষ কথাটা কি? শেষ কথা হলো, রুপির পতনকে হালকা করে দেখার সুযোগ নেই। এটা ভারতের অর্থনীতির ওপর চাপের স্পষ্ট ইঙ্গিত। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে শুধু রুপির দর কমেছে বলে ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে, এমন দাবি কেবল মূর্খ ছিদ্রান্বেষী যারা, তারাই করে। এখানে বাস্তবতা অনেক বেশি জটিল। ভারত একদিকে আমদানি নির্ভর, অন্যদিকে প্রবৃদ্ধি নির্ভর, একদিকে বিদেশি বিনিয়োগ চায়, অন্যদিকে মুদ্রাস্ফীতি সামলাতে চায়। এই টানাপোড়েনের মাঝেই আরবিআই কে বাজারে নামতে হয়, রুপি বাঁচাতে হয় যখন পথ থাকে না, অর্থনীতিকেও বাঁচাতে হয়। আর এখানে আসল রাজনৈতিক প্রশ্ন, রুপি কি দুর্বল? হ্যাঁ, দুর্বল। এটা কি উদ্বেগের? অবশ্যই উদ্বেগের। কিন্তু এটা কি ভারতের অর্থনীতির পতনের প্রমাণ? আরে না মশাই, না। এখনো পর্যন্ত পাওয়া তথ্য বলছে ভারতের অর্থনীতির কোনো পতন তো হয়নি, বরং ভারতের প্রবৃদ্ধি এখনো বড় দেশগুলোর মধ্যে সবার উপরে। সুতরাং চিত্রান্বেষীরা সাবধান থাকুন।
এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো এই প্রতিবেদন? ভালো লাগলে কমেন্ট করুন, লাইক দিন এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।